হাই স্টুডেন্টস, সবাইকে সম্ভাষণ জানিয়ে আমি আমার লেকচার শুরু করছি। আমি শাহাদাত হুসাইন, সরকারি শিক্ষক, বাংলা, মাদারবান ক্যান পাবলিক স্কুল ও কলেজ। আমি গত লেকচারে আলোচনা করেছিলাম বাংলা সাহিত্য নবম ও দশম শ্রেণীর কবিতা সেদিন এই মাতের লেখক কবি জীবনানন্দ দাশ সম্পর্কে। তো আজকে আমি সেদিন এই মাঠ কবিতাটি আলোচনা করব। কবিতাটি আলোচনার আগে আমি একটা বিষয় প্রথমে নোট ডাউন করব, সেটা হলো জীবনানন্দ দাশের প্রথম কবিতা কিন্তু ঝরা পালক 1927 সালে প্রকাশিত। এই কবিতায় কিন্তু কবি জীবনানন্দ দাশের মৌলিকতা, যে স্বকীয়তা, এটা কিন্তু ফুটে ওঠে না। কারণ এই কাব্যে নজরুল, ভূতলাল মজুমদার এবং সত্যেন্দ্রনাথ দত্তের প্রত্যক্ষ প্রভাব পাওয়া যায়। এবং তার দ্বিতীয় যে কাব্যগ্রন্থ দুষ্কর পাণ্ডুলিপি, এই পাণ্ডুলিপিতে কবি জীবনানন্দ দাশের যে স্বকীয়তা, যে মৌলিকতা, যে স্বতন্ত্রতা, এটা ফুটে ওঠে তার দ্বিতীয় কাব্যগ্রন্থে। প্রথম কাব্যগ্রন্থে বরাবরের মতো একটা প্রভাব ছিল অন্যদের, সেক্ষেত্রে দ্বিতীয় কাব্যগ্রন্থতে তার স্বকীয়তা শুরু হয়। তার জীবদ্দশায় 60টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় এবং তার মৃত্যুর পরে আরো কয়েকটি প্রকাশিত হয়। তবে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ হল বনলতা সেন এবং রূপসী বাংলা কাব্যটি। আপনি পোস্ট মডার্ন যুগে এখনো অনেক ভবঘুরে যুবককে দেখা যায় যে রাস্তায় হাঁটতে হাঁটতে জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি গুনগুনি আবৃত্তি করতে। এখনো যুবকেরা জীবনানন্দ দাশের বনলতা সেনকে তাদের নিজের মতো করে খুঁজে। তারা বলে, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। এই যে দেখেন যে একটা প্রবাহমানতা, এখনো জীবনানন্দ দাশের কবিতাগুলো আমেজ, যে একটা আবহ, এটা কিন্তু এখনো যায়নি, আরো থাকবে। কারণ জীবনানন্দ দাশ এই মাপের লেখক। উনি মডার্ন যুগে পোস্ট মডার্নকেও সঙ্গী করেছেন ওনার কবিতায়। উনি যখন মডার্নিজম যেভাবে তুলে এনেছেন, তেমনি অনেক ক্ষেত্রে দেখা যায় কি পোস্ট মডার্নিজমের যে বিষয়গুলো, এগুলো কিন্তু মোটামুটি ওখানে ছিল, তার কবিতার মধ্যে আছে এখনো। যার কারণে এখনো যুবকদের মধ্যে ওর জীবনানন্দ দাশের কবিতাগুলো এখনো বার্নিং, এখনো প্রবাহমান। শুধু যুবক নয়, যারা সাহিত্য বুদ্ধা আছেন, যারা সাহিত্য সমালোচক আছেন, যারা সাহিত্য মুদি আছেন, তাদের কাছে অনেকটা জনপ্রিয়। আচ্ছা, এবার মূল কবিতা আলোচনা করব। সেই দিন এই মাঠ কবিতাটা কিন্তু রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যেটি 1957 সালে কবির মৃত্যুর পর প্রকাশিত। এই কবিতায় কিন্তু প্রায় 73টি কবিতা আছে। প্রত্যেকটা কবিতা সনের ঢঙে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। আর একটা বিষয়, জীবনানন্দ দাশের কবিতা পড়তে গেলে প্রথম যে বিষয়টা নিয়ে পড়তে হয় বা আলোচনা করতে হয়, সেটা হলো পরবাস্তববাদ কিংবা সুরিয়ালিজম। কারণ পরবাস্তববাদ না জানলে আপনি জীবনানন্দ দাশের কবিতা কখনো বুঝবেন না, আপনার মাথার উপর দিয়ে যাবে সব সময়। এখন প্রশ্ন হলো, পরবাস্তব কি, পরবাস্তববাদ কি, বা সুরিয়ালিজম কি? দেখেন, স্ক্রিনে দেখেন, আমি ছোট করে একটা সংজ্ঞা লিখে দিয়েছি। অবচেতন মনের ক্রিয়াকলাপকে উদ্ভট ও আশ্চর্য সব রূপকথা দ্বারা প্রকাশ করার নাম হলো পরবাস্তববাদ। এটার মানে হলো একটা সাবকনসিয়াস মাইন্ড, যেখানে উদ্ভট এবং অড এবং সারপ্রাইজিং কিছু বিষয় বা সারপ্রাইজিং কিছু রূপকথার চিত্র রূপকল্প তৈরি হবে, যেখানে ওটাই হলো পরবাস্তববাদ। এই পরবাস্তববাদ বিষয়টা কিন্তু প্রথম সাহিত্যের মধ্যে নিয়ে আসেন পশ্চাৎ একজন বুদ্ধা কবি সমালোচক আন্ড্রে ব্র্যাটন। উনি প্রথম পরবাস্তববাদ বা সুরিয়ালিজম শব্দটি সাহিত্যের মধ্যে ব্যবহার করেন। তারপরে পশ্চাতের অনেক কবি, অনেক সাহিত্যিক এই বিষয় নিয়ে লেখালেখি করেন। বাংলা সাহিত্যের ক্ষেত্রে যিনি প্রথম পরবাস্তববাদ বিষয়টা সাহিত্যের মধ্যে নিয়ে আসেন, তিনি আমাদের জীবনানন্দ দাশ। তারপরে অনেকেই কবিতায়, অনেকের সাহিত্যে পরবাস্তববাদ বিষয়টা পাওয়া যায়। তাদের মধ্যে অন্যতম হলো রবীন্দ্রনাথ গুহ, তারপর আব্দুল মান্নান সৈয়দ, আরো অনেকেই।
তবে এখন পোস্ট মডার্ন যুগে বর্তমানে অনেকের কবিতার মধ্যে, অনেকের সাহিত্যের মধ্যে পরাবাস্তববাদ যে বিষয়টা, এটা কিন্তু পাওয়া যায়। যখন এখন অনেক জনপ্রিয় এবং কবি এবং অভিনেতা মার্জুক রাসেল, ওনার কবিতার মধ্যে কিন্তু পরাবাস্তববাদ বিষয়টা ফুটে ওঠে। তারপর মাদুল হাসান ভাই, আমজাদ সুজন, ওনাদের কবিতাও কিন্তু পরাবাস্তববাদের যে বিষয়টা, এগুলো চলে আসে, এগুলো পাওয়া যায়। এবার চলেন মূল কবিতা লাইন বাই লাইন আলোচনা করছি। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে, সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ, পৃথিবীতে কবে আর ঝরে। এই 4টা লাইনে কিন্তু 2টা বিষয়কে কবি সমন্বয় করেছেন। হ্যাঁ, প্রথমেই বলেছি বা আগেই বলেছি যে জীবনানন্দ দাশ প্রকৃতির কবি। ওনার কবিতার মধ্যে বাংলার যে নৈসর্গিক সৌন্দর্য, এগুলা পাওয়া যায়। কিন্তু এখানে এই 4টে লাইনে কবি উনি প্রকৃতির সাথে সাথে নিজের যে স্বপ্ন, কল্পনা, নিজের যে চিন্তা, এগুলাই কিন্তু উনি জুড়ে দিয়েছেন। কবি চিন্তা করেছেন যে প্রকৃতি তার স্বপ্নকে তৃপ্ত করবে, লালন করবে। তারপর দেখেন আমি স্ক্রিনে একটা স্বপ্ন, যে সাবকনশাস যে স্বপ্ন, এটা একটা চিত্র দিয়েছি। তারপর দেখেন, আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে, লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ, পৃথিবীতে কবে আর ঝরে। দেখেন এই কবিতার লাইনগুলো খুবই সাধারণটা প্রথম 4 লাইনের তুলনায়। এখানে কবি বলছে আমি চলে যাব, দ্যাট মিনস ম্যান ইজ মর্টাল। এই পৃথিবীতে, এনভায়রনমেন্টে যে যতগুলো মানুষ জন্মগ্রহণ করে, তাকে একদিন চলে যেতে হবে। এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতি কখনো এই মানুষগুলোকে স্থায়ী করবে না। সময়ের আবর্তে তাকে এই পৃথিবী থেকে প্রস্থান হইতে হবে। এটাই কবি বলছেন, বলছে আমি চলে যাব। তারপর কবি বলছে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। কবি বলছে যে চালতা ফুল, এই চালতা ফুল কি আর ঝরে পড়ে, যে শিশির, পরিত্যক্ত যে শিশিরগুলো ঝরে পড়ে নিচে, এই শিশির উপর কি চালতা ফুল কখনো পড়বে না? ওখান থেকে নরম গন্ধের যে ঢেউ, এই ঢেউগুলো ভাসবে না? কবি এটা বলছেন। প্রশ্নবোধক দিয়ে কবি, এখানে কিন্তু প্রশ্নবোধক হলেও মূল কথাগুলো কিন্তু হাবোধক ভাবে কবি বলছেন হবে। চালতা ফুল, শিশিরের উপর চালতা ফুল পড়ে নরম একটা গন্ধের ঢেউ উঠবে, লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ, পৃথিবীতে কবে আর ঝরে। লক্ষ্মী পেঁচা ঠিকই গান গাইবে। এখানে দেখেন 2টা বিষয় কিন্তু, একটা বিষয় হলো প্রস্থান, একটা বিষয় হলো প্রকৃতি। কবি চলে যাবে, কিন্তু যার থেকে যাবে সেটা হলো যে প্রকৃতির যে বিষয়টা, চালতা ফুল ঝরে পড়বে শিশিরের উপর, লক্ষ্মী পেঁচা ঠিকই গান গাইবে। এই প্রকৃতিক বিষয়টা স্থায়ী হবে, কিন্তু কবি স্থায়ী হবে না। স্ক্রিনে দেখেন আমি 2টা বিষয়, চালতা ফুল এর ছবি দিয়েছি এবং লক্ষ্মী পেঁচার ছবি দিয়েছি। এখানে দেখেন নোটের 3টে যে নোট, এগুলো একটু দেখতে হবে। চালতা ফুল, এটা আপনারা হয়তো অনেকে দেখছেন, আবার অনেকে হয়তো দেখেন নাই। যারা দেখেন নাই এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আবার একটা বিষয় দেখেন, নরম গন্ধ। এখন প্রশ্ন করতে পারেন, গন্ধ কিভাবে নরম হয়? হ্যাঁ, গন্ধ নরম হয় কিভাবে? দেখেন কোনো জীবজন্তু যখন মরে পচে যায়, তখন একটা উদ্ভট, কঠিন এবং ভয়ঙ্কর একটা বাজে গন্ধ আসে। এটা কিন্তু কখনো নরম গন্ধ না, এটা উৎকট গন্ধ, নর্মাল উৎকট বা একটা ফ্লেভার। কিন্তু রাতে যে চাম্বা ফুল নামে একটা ফুল ফুটে রাতে, আপনারা হয়তো পেয়ে থাকবেন। এটা এমন কোমল, এমন মোহিত করা গন্ধ, যেটা আপনাকে পাগল করে দিবে। দেখেন এইভাবে অনেক ফুলের গন্ধ নরম, এটাই নরম গন্ধ। এই যে কোমল, আপনাকে উতলা করে দিচ্ছে এই গন্ধগুলা,
এটাই নরম গন্ধ। আর লক্ষ্মী পেঁচার বিষয়ে একটা কথা হলো যে লক্ষ্মী পেঁচা যখন ডাকে তখন সৌভাগ্যের প্রতীক, এরকম কিছু মিথোলজি আমাদের সোসাইটিতে প্রচলিত আছে। লক্ষ্মী পেঁচাকে সৌভাগ্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়। হ্যাঁ, তারপর দেখেন চারিদিকে শান্ত বাতি, চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, কেয়া নৌকাগুলোকে এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীতে এইসব গল্প বেছে রবে চিরকাল। এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। আমি খুব সরি, এখানে একটা শব্দ দুইবার হয়ে গেছে, শান্ত বাতি, এটা দুইবার হয়ে গেছে, এই জন্য আমি সরি। তারপর দেখেন এই চারটা লাইন আমি এক্সপ্লেন করছি। এখানে ঠিকই কবি প্রকৃতির বিষয়টাকে অস্থায়ী করছেন, আর যেটা অস্থায়ী করছেন সেটা হলো এসিরিয়র ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। এখানে কবি দুটি সভ্যতা নাম উল্লেখ করেছেন, একটা হলো এসিরীয় সভ্যতা আর একটা হলো বেবিলনীয় সভ্যতা। খুব ইম্পর্টেন্ট, আমি এটা নিয়ে একটু আলোচনা করব। এসিরীয় সভ্যতা, এসিরীয় সভ্যতা হলো মিডল ইস্ট, আমরা বর্তমানে যেটাকে বলি, ওখানকার একটা সভ্যতা হলো এসিরীয় সভ্যতা। প্রাচীন দজল এবং ফুরাত, যেটাকে বর্তমানে আমরা ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী বলি, এই দুটার ঠিক মাঝখানে একটা সভ্যতার জন্ম হয়েছিল খ্রিস্টপূর্বের 2400 বছর আগে। এই সভ্যতার নাম হলো এশিরীয় সভ্যতা। আর বর্তমান দেশ হিসাব করলে ইরান, ইরাক, তারপর তুরস্ক, সিরিয়া, এই জায়গা জুড়ে বিস্তৃত ছিল এই এশিরীয় সভ্যতা। এদের প্রধান পেশা ছিল পশুপালন, কৃষি, মৃৎশিল্প, ধাতু গলানো, এগুলো ছিল তাদের প্রধান পেশা। তারপরে এই এশিরীয় সভ্যতার রাজধানী ছিল, প্রথমে ছিল আশুর, তারপর ওখান থেকে নিবেনে রাজধানীটা ট্রান্সফার করা হয় পরবর্তী সময়ে। কারণ পলিটিক্যালি অনেকগুলো প্রবলেম তৈরি হয়, কারণ এক জায়গায় যদি অনেক বছর একটা রাজধানীকে স্থায়ী করা হয়, বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হইতে হয়। কারণ তখনকার সময়ে এক রাষ্ট্র উপরাষ্ট্রকে আক্রমণ করত, এসব পলিটিক্যাল বিষয়ের কারণে একটা রাজধানী এক জায়গায় বেশি দিন স্থায়ী করতো না। তারপর দেখেন আরেকটা সভ্যতার কথা বলা হয়েছে, মোটামুটি এটাই এশিরীয় সভ্যতা। একটা সভ্যতা হল বেবিলনীয় সভ্যতা। এটাও কিন্তু মিডল ইস্টের জন্ম নেয় একটা সভ্যতা, যেটার জন্ম খ্রিস্টপূর্বে 2000 বছর পূর্বে। তার মানে হলো এশিরীয় সভ্যতার পরের সভ্যতা হলো বেবিলনীয় সভ্যতা। দেখেন এই সভ্যতার প্রথম সম্রাট কিন্তু মার্গন নামে একজন ব্যক্তি, উনি প্রথম সম্রাট। তারপর সবচেয়ে বেবিলনীয় সভ্যতার সবচেয়ে বিখ্যাত যে সম্রাট, উনি হলেন হাম্মুরাবি। এখনো আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে আমাদের ল কলেজগুলোতে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বা বিভিন্ন দেশে হাম্মুরাবি আইন নামে একটা পুস্তক, কতগুলো রুলস, কতগুলো নিয়ম কানুন পড়ানো হয়। যারা ল নিয়ে পড়াশোনা করেন, এলএলবি নিয়ে পড়াশোনা করেন, তাদেরকে এই হাম্মুরাবি আইন হলো সেই হাম্মুরাবি আইন। বেবিলনের যে সম্রাট ছিল, ওই সম্রাট হাম্মুরাবি তার দেশকে শাসন করার জন্য কিছু নিয়ম, রুলস উনি লিখিত আকারে প্রকাশ করেন। এই লিখিত আকারের যে আইনগুলা সেই খ্রিস্টপূর্বের 2000 বছর আগে ছিল, এই হাম্মুরাবি রুলস গুলা এখন ছাত্রছাত্রীদের পড়ানো হয়। আরেকটা বিষয় এখানে খেয়াল করবেন, বেবিলনের সবচেয়ে যে বার্নিং যে বিষয়টা, সেটা হলো বেবিলনের শূন্য উত্থান, যেটা খ্রিস্টপূর্বে প্রায় 500 বছর পূর্বে লেবুসার নেজার দ্য সেকেন্ড নামে একজন সম্রাট ছিলেন, উনি প্রতিষ্ঠা করেন। এক্ষেত্রে এই ঘটনাটা একটু বলা প্রয়োজন, কারণ বেবিলনের শূন্য উদ্যান সপ্তমাশ্চর্যের অন্যতম ছিল। একটা ছিল বেবিলনের শূন্য উদ্যান। খ্রিস্টপূর্বের প্রায় 500 বছর আগে লেবুসার নেজার দ্য সেকেন্ড নিবেন একটা অঞ্চল ছিল, ওই অঞ্চলটা দখল করতে গিয়ে মিডিয়ার একটা অঞ্চল ছিল, ওই অঞ্চলের রাজা ছিল একজন রানী, প্রধান ছিল। ওই রানী লেবুসার নেজার দ্য সেকেন্ডকে সহযোগিতা করছিলেন, এবং এক পর্যায়ে গিয়ে
সম্রাট নেবুকাদনেজার দ্য সেকেন্ড নিবেন অঞ্চলটা দখল করে ফেলে। দখল করার পর নেবুকাদনেজার দ্য সেকেন্ড মিডিয়ার যে সম্রাজ্ঞী ছিলেন ওনার রূপে মুগ্ধ হয়ে ওনাকে বিয়ে করে ফেলেন। কিন্তু যেটা সবচেয়ে আলোচনার বিষয় সেটা হলো এই মিডিয়া যে রাজ্যটা ওটা ছিল পাহাড় পর্বতে ঘেরা, অপরূপ সৌন্দর্যের একটা রাজ্য ছিল মিডিয়া। আর যেটা বেবিলন যে রাজ্যটা বা নিবেন ওই রাজ্যটা ছিল সমতল ভূমিতে, যার কারণে ওই মিডিয়ার যে সম্রাজ্ঞী নেবুকাদনেজার দ্য সেকেন্ডের যে স্ত্রী ওনার মধ্যে একটা শূন্যতা কাজ করত, ওনার ভালো লাগতো না। এই বিষয়টা যখন নেবুকাদনেজার দ্য সেকেন্ড বুঝতে পারলেন তখন ওনার রাজপ্রাসাদে বিশাল একটা পাহাড় তৈরি করলেন, পর্বত তৈরি করলেন এবং এই পর্বতের মধ্যে পৃথিবীর সবচেয়ে নামি দামি যে ফুলের চারাগুলো এগুলো এনে রোপণ করলেন এবং সেটা হয়ে গেল বেবিলনের শূন্য উদ্যান, যেটা আমরা সপ্তম আশ্চর্যের একটা হিসেবে পড়ি। তো দেখেন আমি কিছু ছবি দিয়েছি, একটা বাতির ছবি দিয়েছি, সেটা শান্ত বাতি বলা যায়, একদম কোয়াইট এনভায়রনমেন্ট, শুধু বাতিটা ছাড়া কিছুই নেই, নিঃসঙ্গ একটা বাতি, শান্ত বাতি। তারপর দেখেন এই এশিরীয় এবং বেবিলনের সভ্যতার কিছু ছবি দিয়েছি। এটা ঝুলন্ত উদ্যানের ছবি, বেবিলনের যে শূন্য উদ্যান ওই শূন্য উদ্যানের ছবি। তার আরেকটা হলো ওই তাদের যে সভ্যতার যে এরিয়া, যে ম্যাপটা, ওটা আমি এখানে ইনক্লুড করেছি। এই ছিল মোটামুটি আলোচনা। যদি এক বাক্যে এক কথায় যদি আমি মূল সার বলি তাহলে এভাবে বলা যায়, প্রকৃতির নিয়মে মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিলেও বিদায় নেয় না কখনো মানুষের স্বপ্ন ও প্রকৃতি। এক বাক্যে যদি বলা হয় তাহলে আমি এটাই বলবো। তো এই ছিল আমার সেদিন এই মাঠ সম্পর্কে আলোচনা। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।